আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভারী বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজট, চরম দুর্ভোগে কর্মজীবী শিক্ষার্থী, খেটে খাওয়া মানুষ। ডাকসু নির্বাচন নেতিবাচক ও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে ছাত্রদলের দাবি, ব্যালট পেপার ছাপানো নিয়ে তথ্য গোপনের অভিযোগ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, অধিবেশনে ভাষণ ২৬শে সেপ্টেম্বর। চূড়ান্ত হল স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫-এর পুরস্কার তালিকা, ৪০০রও বেশি আবেদন থেকে সেরাদের সেরা নির্বাচিত। মৎস্য ও চিংড়ি খাতে প্রযুক্তিগত উন্নয়নে কক্সবাজারের সেন্টার অব এক্সেলেন্স উদ্বোধন, উৎপাদনশীলতা বাড়বে প্রত্যাশা। এবং সবুজে সাদায় বাংলাদেশ স্লোগানে নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের বেশি যুক্ত হওয়ার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে রোববার রাত থেকে থেমে থেমে আর সকালে ভারী বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। দেখা দেয় তীব্র যানজট, চরম দুর্ভোগে পড়েন কর্মজীবী শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ। বংশালে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ২৪শে সেপ্টেম্বর আরও একটি লঘুচাপের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মিথিলা নেজরিনের রিপোর্ট। ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। নয়াপল্টন এলাকার চিত্র এটি। এ অবস্থায় কর্মক্ষেত্র আর দৈনন্দিন কাজের জন্য বের হন নগরবাসী। কারওয়ান বাজার এলাকায় বিভিন্ন পয়েন্টে জমে থাকা পানির মধ্যে চলে কেনাবেচা। পানি রাস্তার মধ্যে আড়ুন জানা, রাস্তা ভাঙ্গা, গর্ত, মানুষ পড়া জায়গা। বৃষ্টি হলে তো কষ্ট হবেই, গাতা মাথা কোনো কিছু দেখা যায় না। ড্রেন পরিষ্কার করে না, ঠিক আছে, ময়লা আবর্জনা সবসময় লাগিয়ে যায়, মানুষ অনেক কষ্ট হয়। মোটর পানি ঢুকছে, গাড়ি নষ্ট হয়ে গেছে, এই কারণে গাড়ি নাই, এখানে গাড়ি খুঁজতেছি আমি। আগারগাঁও, মিরপুর ও বিমানবন্দর সহ রাজধানীর বিভিন্ন স্থানে এমন জলাবদ্ধতা, সেই সাথে যানজট। আবহাওয়া অফিস বলছে সকালের বৃষ্টিপাত হয়েছে লঘুচাপের কারণে। দুদিন পর আরও একটি লঘুচাপ হতে পারে। আপাতত কোনো সংকেত নেই, তবে লঘুচাপে এটা ঘনীভূত হলে বা বাতাস ঝড়োভাব যখন বেড়ে যাবে সেক্ষেত্রে আমরা সিগন্যাল আমরা ইস্যু করব। ঢাকাতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু কমে গেছে, আর ওই রকম ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আপাতত আর নেই। ২৪ ঘন্টায় দেশে সর্বোচ্চ ১১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ ইতিহাসের পাতা একটি নেতিবাচক ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে সূচিত হয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসুতে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রেস কনফারেন্সে তিনি বলেন, নির্বাচনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নানা অনিয়মের অভিযোগ জানালেও তারা সেসব আমলে না নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। আবিদ আরও বলেন, ভোটের যে রাজনৈতিক সংস্কৃতি সেদিকে না গিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি অনুসরণ করে ছাত্রদল ধৈর্য ধরেছে, কোনো আন্দোলনে যায়নি। সে সময় ভোট প্রদানের হারে অসামঞ্জস্যতা, সিসিটিভি ফুটেজ না দেখানো, ব্যালট পেপারের প্রকৃত সংখ্যা না জানানো, ব্যালট পেপার কোন ছাপাখানা থেকে বের হয়েছে তা প্রকাশ না করা সহ নানা অভিযোগ তুলে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। বল পেনে ক্রস চিহ্ন দেওয়া ভোটগুলো ওএমআর মেশিন সঠিকভাবে রিড করতে পারেনি বলে
অনেক ভোট গণনা করা হয়নি বলে পুলিং এজেন্টরা লক্ষ্য করেছিলেন। অনিয়ম ও অসঙ্গতি সমূহের বিষয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে সমাধানের অনুরোধ করলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ নেননি, যার ফলে ডাকসু হল সংসদ নির্বাচন 2025 ইতিহাসের পাতায় একটি নেতিবাচক প্রশ্নবিদ্ধ নির্বাচন হিসেবে ঠাঁই পাবার দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা মনে করি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে। প্রশাসনিক ভবনের পাশে অবস্থান নিয়ে সমাবেশ করছেন কর্মকর্তা কর্মচারীরা। শিক্ষকরা মানববন্ধন করেছেন। রাকসু নির্বাচন নিয়ে পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থীরা বলেছেন, সব ভোটারের অংশগ্রহণে নির্বাচন চান তারা। নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বিকেলে জরুরি বৈঠকে বসবে রাকসু নির্বাচন কমিশন। রাকসু কার্যালয়ে 102টি স্বচ্ছ ব্যালট বাক্স নির্মাণ কাজ চলছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর সহ শিক্ষকদের উপর হামলার প্রতিবাদ এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক প্রফেসর আমিনুল ইসলাম সহ শিক্ষকরা। শাটডাউনের কারণে প্রশাসনিক এবং শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী কর্মকর্তা না, এটি সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ দিয়েছে গোটা দেশ বিদেশের যারা প্রাক্তন ছাত্রছাত্রী তারা ব্যথিত হয়েছে। তারা জানাচ্ছে যে এসব কি ঘটছে। আজকে যদি এটা প্রশ্রয় দেওয়া হয় তাহলে দুদিন পর শিক্ষকরা ক্লাস নেবেন কি করে, দুদিনরা শিক্ষকরা আর অন্যান্য কাজ কি করবেন, কিভাবে করবেন? এটি যতক্ষণ না সুষ্ঠু তদন্ত হয়ে বিচার হচ্ছে ততক্ষণ কোনো কাজই সম্ভব না। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট রোববার রাত 1:40 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। সফরসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস ২৬শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। ভাষণে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক উদ্যোগ ও জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশার কথা তুলে ধরবেন। ২রা অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ও সফরসঙ্গীদের নিউ ইয়র্কে আগমন ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠন এবং বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যা 6:30টার দিকে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় দুই পক্ষের কর্মী সমর্থকরা অবস্থান নেন। দুই পক্ষই স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি, সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাত 8টার দিকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ডাইভার্সিটি প্লাজা এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। আগস্টে নিউ ইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত কয়েকজনকে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। নূরের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন নূর। চূড়ান্ত হল স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড 2025-এর পুরস্কার তালিকা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 6 সদস্যের জুরি বোর্ড 12টি ক্যাটাগরিতে 400-রও বেশি আবেদনের মধ্য থেকে সেরাদের সেরা নির্বাচিত করেছেন। আগামী মাসের শেষ সপ্তাহে বিজয়ীদের সম্মাননা তুলে দেয়া হবে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় জানিয়েছেন, চ্যানেল আইয়ের সাথে কৃষককে সম্মানিত করার এই কাজটি চালিয়ে যাবেন তারা। রিজভি নেওয়াজের রিপোর্ট। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 120 আর চ্যানেল আইয়ের 27 বছর পূর্তির মহেন্দ্রক্ষণে দুটি প্রতিষ্ঠানের উদ্যোগে চালু হওয়া অ্যাগ্রো অ্যাওয়ার্ডেরও 10ম বর্ষপূর্তি। সেরা নারী ও পুরুষ কৃষক, সেরা মেধাবী সংগ্রামী নারী ও পুরুষ কৃষক, পরিবর্তনের নায়ক, জলবায়ু অভিযোজক প্রতিষ্ঠান, সেরা কৃষি সাংবাদিক, উদ্ভাবন এবং বাস্তবায়নের নিরিখে সেরা কৃষি প্রতিষ্ঠান, জুরি স্পেশাল,
আজীবন সম্মাননা এবং সেরা ছাদ কৃষি উদ্যোক্তা। এই 12 ক্যাটাগরিতে 12 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠান পাবেন সম্মাননা। এখানে যারা সিলেকশন পেয়েছে তাদের সত্যি কন্ট্রিবিউশন আছে কৃষিক্ষেত্রে। অনেকগুলো আইটেমের ক্ষেত্রে এরকম কম্পিটিশন সো টাফ এবং খুব বেশি আমি বলবো যে মার্জিনাল ডিফারেন্স ছিল আমাদেরকে, তারপরও এমন কিছু জিনিস বের করতে হয়েছে যার মধ্য দিয়ে একজন ইউনিক ছিল। কৃষককে নিয়েই বাংলাদেশ, তো সেটাকে চ্যানেল আই সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে। আবার এই অ্যাওয়ার্ডের মাধ্যমে ইনোভেটিভ উদ্যোক্তাদের পরিচিত করিয়ে দিয়ে অনুপ্রাণিত করেছে। কিভাবে তারা অনেক বাধা অতিক্রম করেও সফলতার গল্প তৈরি করছেন কৃষি ক্ষেত্রে। যোগ্যতম প্রতিযোগী বাছাইয়ে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে, জানালেন জুরি বোর্ডের সদস্যরা। এটা আমরা অত্যন্ত ন্যায়সঙ্গতভাবে বিচার করেছি। চূড়ান্তভাবে নির্বাচিত হলো তাদেরকে আমি অভিনন্দন জানাই। ছাদে এখানে যারা পুরস্কার আমরা যাদের জন্য দেব আমরা সিদ্ধান্ত দিয়েছি, সেখানেও আসলে সুচিন্তিত তেমন কোনো পরিকল্পনা নাই। যখন যেটা হয় সব গাছে লাগায়, কিন্তু ছাদে আসলে সব গাছ হবে না। যে বাসায় ছাদ কৃষি আছে সেই বাসার ঠিক তার নিচের ফ্লোরটা ঠান্ডা, এটা একদম সবাই বলছে যে আমাদের ওই সারা রাত এসি চালায় আর এখানে দেখা যায় যে উপর খোলা থাকলে 3-4টার আগে ঘর ঠান্ডা হয় না। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা পরিবেশকে সে কন্ট্রিবিউট করছে। আমরা খুবই ব্লেসড যে খুবই নলেজেবল জুরি বোর্ড ছিলেন, খুবই ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়েছে এবং আমরা যারা মনে করেছি যে এই আউটকামটা হয়েছে খুবই ফেয়ার। অবশ্যই বলার অপেক্ষা রাখে না চ্যানেল আই অ্যান্ড সিরাজ ভাই আমার সাথে থাকাতে জিনিসটার এক তাৎপর্য অন্যরকম লেভেলে নিয়ে যায়। তো আমরা আশা করছি যে এটা কন্টিনিউ করে যাবে এবং আমরা দিন দিন এটাকে আরো বড় করতে পারবো। আবেদনকারীদের মধ্য থেকে সেরাদের বাছাইয়ে গবেষণা ও মূল্যায়নে সহযোগিতা করেছে ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভ নামের একটি প্রতিষ্ঠান। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন কবি রেজাউদ্দিন স্টালিন। অনিয়ম দূর করে শিল্পকলা একাডেমিকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন রেজাউদ্দিন স্টালিন। জাকিয়া আক্তারের রিপোর্ট। 1 বছরের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নিলেন 80 ও 90 দশকের আলোচিত কবি রেজাউদ্দিন স্টালিন। সোমবার সকালে তাকে শুভেচ্ছা জানান একাডেমির কর্মকর্তা কর্মচারীরা। প্রথম কর্মদিবসকে জীবনের নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করে শিল্পকলা একাডেমি নিয়ে কর্মপরিকল্পনার কথা জানান নতুন পরিচালক স্টালিন। সামনে আমাদের শারদীয় উৎসব আছে, আমাদের লালনের দিবস আছে এবং অনেকগুলো বড় বড় কর্মযজ্ঞ সামনে আমাদের আসছে। সেখানে আমরা বাংলাদেশের কৃতি গুণী তরুণ শিল্পীদেরকে আমরা অংশগ্রহণের সুযোগ দেব, যারা এই বাংলাদেশকে ধারণ করে, লালন করে এবং ভালোবাসে। সেই মানুষগুলোর সঙ্গে আমাদের সংস্কৃতিকে একীভূত করে, সমন্বিত করে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। দুর্নীতি ও অনিয়ম দূর করে শিল্পকলা একাডেমিকে গতিশীল করাকে মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। শিল্পকলা একাডেমিতে অনেক অনিয়ম, বৈষম্য এর আগে ছিল। তো আমি আমার সময় চেষ্টা করব সেই অনিয়ম, বৈষম্য থেকে মুক্ত করে শিল্পকলা একাডেমিকে একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করা। ভবিষ্যতে দেশের সব শিল্পকলা একাডেমিকে ঢেলে সাজিয়ে শিল্প সংস্কৃতির চর্চা ও বিকাশকে আরও ত্বরান্বিত করার প্রত্যাশা করেন কবি রেজাউদ্দিন স্টালিন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারে মৎস্য ও চিংড়ি খাতের প্রযুক্তিগত উন্নয়ন ও সহযোগিতা বাড়াতে সেন্টার অব এক্সেলেন্স উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের সম্ভাবনাময় মৎস্য খাতের উৎপাদনশীলতা বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেন্টারটি উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। তানভীর আশিকের রিপোর্ট। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ উদ্যোগে ফুডটেক বাংলাদেশ কর্মসূচির আওতায় প্রতিষ্ঠা করা হয়েছে সেন্টার অব এক্সেলেন্স। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মৎস্য ও চিংড়ি খাতে আধুনিক প্রযুক্তি, ইনপন্ড রেসওয়ে সিস্টেম ব্যবহার করে উৎপাদনশীলতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং টেকসই খামার ব্যবস্থা নিশ্চিত করাই এর লক্ষ্য। সেন্টার অফ এক্সেলেন্স উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। অল্প জায়গায় বেশি উৎপাদন করতে হয়, তাহলে আমাদেরকে কিছু প্রযুক্তি লাগবে। এরা যে প্রযুক্তিটা ডেভেলপ করছে সেটার মধ্যে আমাদের কনসার্নটা হলো যে এটা যেন ক্ষুদ্র খামারিদের কাছে পৌঁছাতে পারে। এটা আমরা আলোচনা করেছি এবং ডাইরেক্টরেট অফ ফিশারিজ সেটা নিয়ে কাজ করছেন।
বাংলাদেশের মৎস্য খাতের সম্ভাবনা নিয়ে কথা বলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। Well, this Center of Excellence is a real good example of how we collaborate between the Netherlands and Bangladesh. I think by nature we are two countries who look alike. We work with water, we work in the agriculture sector, and we work in the aquaculture sector. And linking the two countries via the Center of Excellence on innovation will help very much in increasing productivity and looking at sustainability options, etc. অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল টেকনাফের খারাংখালীর গ্রোটেক একুয়াকালচার প্রাঙ্গণে, তবে ভারী বৃষ্টির কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ায় কক্সবাজার শহরের একটি রিসোর্টে সেন্টার অফ এক্সেলেন্সের উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। কক্সবাজার থেকে তানফির আশিক, চ্যানেল আই। আবহাওয়ার বৈরী আচরণ প্রশমনে অধিক পরিমাণে বৃক্ষরোপণের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনরা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নওগাঁতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়নে যুক্ত হয়ে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের আরও বেশি যুক্ত হওয়ার আহ্বান সুধীজনদের। সে সময় মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় গাছের চারা বিতরণ করা হয়। ইমরুল কায়েসের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। দেশজুড়ে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যাপক সবুজায়নের অভিযাত্রায় নওগাঁয় দ্বিতীয় ধাপের বৃক্ষায়ন ও বিতরণ কর্মসূচি। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় কার্যক্রমে অংশ নেন শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ। সারা বাংলাদেশে একসময় কত গাছ ছিল, সেই গাছ কিন্তু দিন দিন কমে গেছে। এই যে গাছ, এই গাছের কিন্তু জীবন আছে এবং সেই জীবনকে যদি বাঁচিয়ে রাখতে হয় গাছের পরিচর্যা করতে হবে, গাছকে সুস্থভাবে বড় করতে হবে। আসুন সবাই মিলে আমরা নানা ধরনের গাছ তো লাগাবই, তার সাথে যেই বৃক্ষগুলো অনেক উঁচু হয় সেই গাছগুলোও লাগাবো। এই গাছ যেন আমরা রোপণ করার মাধ্যমে, পরিচর্যার মাধ্যমে এই বাংলাদেশটাকে ভালো রাখি। জেলার আত্রাইতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পতিশর কাচারিবাড়ি সংলগ্ন রবীন্দ্রনাথ ইনস্টিটিউশন চত্বর মেতে ওঠে সবুজ বন্দনায়। এই গাছটি আমাদের অনেক উপকার আসে। প্রথমত আমি বলতে চাই এটি হলো আমাদের অক্সিজেন। অক্সিজেন না থাকলে আমরা বাঁচতে পারবো না। গাছ আমাদের ফল দেয়, গাছ আমাদের বিভিন্ন নিত্যকার্যে ব্যবহার হয় একটা জিনিস। প্রকৃতি ও জীবন ক্লাব, এই গাছটা আমরা বাসায় নিয়ে গিয়ে লাগাবো। জীবন বাঁচাতে এবং অর্থনৈতিক ভিত্তি গড়তে গাছের গুরুত্ব তুলে ধরেন বিশিষ্টজনরা। আমি চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবনকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এত বড় একটা মহৎ গুণ, একটা উপকারী কাজে আপনারা যে উদ্যোগ নিয়েছেন। এবারে আমরা উদ্যোগ নিয়েছি যে প্রত্যেকটা উপজেলায় 5 কিলোমিটারে আমরা টার্গেট নিয়েছি যে 5 কিলোমিটার করে আমরা বৃক্ষ রোপণ করবো এবং এটা সংরক্ষণের ব্যবস্থা করব। বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে বৃক্ষায়ন অব্যাহত রাখার প্রত্যয় প্রকৃতি ও জীবন ক্লাবে। মোশাহিদ রনি, চ্যানেল আই। বিরতির পর আবার আমন্ত্রণ। ফিলিপিন্সে দুর্নীতিবিরোধী বিক্ষোভ চলছে। এ মাসের শুরু থেকে চলমান বিক্ষোভের মূল কারণ বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতি ও অর্থের অপব্যবহার। রোববার বিক্ষোভকারীরা রাজধানী ম্যানিলায় প্রেসিডেন্ট ভবনের সামনে অবস্থান নিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও জল কামান ব্যবহার করে। এই ঘটনায় 17 জনকে আটক করেছে। সহিংসতার কারণে প্রেসিডেন্ট ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চলতি বছর অতি বর্ষণ অতিরিক্ত গরমে প্রায় সব চাষাবাদই ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাষিরা কিছুদিন আগেই আমন ধানের চারা রোপণ করে শেষ করেছেন। এর মধ্যেই ধানে ব্যাপক হারে হলুদ মাজরা পোকার আক্রমণ দেখা দিয়েছে। নানা ধরনের কীটনাশক প্রয়োগেও সুফল পাচ্ছেন না চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলার
জোটপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউএনও মোহাম্মদ আনোয়ার হোসেন বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও অন্যরা ছিলেন। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ভারী বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও যানজট, চরম দুর্ভোগে কর্মজীবী শিক্ষার্থী, খেটে খাওয়া মানুষ। ডাকসু নির্বাচন নেতিবাচক ও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে ছাত্র দলের দাবি, ব্যালট পেপার ছাপানো নিয়ে তথ্য গোপনের অভিযোগ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা, অধিবেশনে ভাষণ ২৬শে সেপ্টেম্বর। চূড়ান্ত হল স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২৫-এর পুরস্কার তালিকা, ৪০০-রও বেশি আবেদন থেকে সেরাদের সেরা নির্বাচিত। মৎস্য ও চিংড়ি খাতের প্রযুক্তিগত উন্নয়নে কক্সবাজারের সেন্টার অব এক্সেলেন্স উদ্বোধন, উৎপাদনশীলতা বাড়বে প্রত্যাশা। এবং সবুজে সাদায় বাংলাদেশ স্লোগানে নওগাঁয় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ, পরিবেশ রক্ষার অভিযাত্রায় তরুণদের বেশি যুক্ত হওয়ার আহ্বান। দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।